আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা। আজকে অর্থের সময়মূল্য এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত তোমরা টিউটোরিয়ালটি ফলো করবে। আমরা প্রথমে থিওরি আলোচনা করে এরপরে দুটো ম্যাথ সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই প্রশ্ন জাগে, অর্থের সময়মূল্য বলতে আমরা কি বুঝি? আমি খুব সংক্ষেপেই বলছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে আমরা অর্থের সময়মূল্য বলছি। অর্থাৎ আজকে অর্থের যে মূল্য ২ বছর পরে, ৩ বছর পরে ভবিষ্যতে অর্থের সেই মূল্যের সমান হবে না, মূল্য পরিবর্তন হবে। এখন আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি টুডে বর্তমান মূল্য, আজকের মূল্যটাকে আমরা বর্তমান মূল্য বলছি। এবং আফটার 2 ইয়ার্স ২ বছর পরে যে মূল্যটা হবে, আমরা ২ বছর এখানে অ্যাজিউম করেছি, ধরে নিয়েছি ২ বছর পরে ভবিষ্যৎ মূল্য বলছি আমরা। আজকের যে মূল্য ২ বছর পরের মূল্য সমান হবে না, ভিন্ন হবে। এখন আমরা দেখি অর্থের এই মূল্যের পরিবর্তনের কারণগুলো কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুরুতে দেওয়া আছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। হোয়াট ইজ ইনফ্লেশন? আমরা জানি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়াটাকে ইনফ্লেশন বলা হয়। আমরা এটা সবসময় বলছি, জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পণ্যের দাম, জিনিসের দাম বৃদ্ধি পাওয়া মানে অর্থের মূল্য কমে যাওয়া। অর্থাৎ আজকে আমি যে পরিমাণ পণ্য যে টাকা দিয়ে পাচ্ছি, ভবিষ্যতে আফটার 2 ইয়ার্স সেম পরিমাণ পণ্য কেনার জন্য আমাকে আরো বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। এরপরও হচ্ছে ভোগত্যাগ। আমরা যদি কোথাও টাকা বিনিয়োগ করি, কোথাও যদি আমরা টাকা ইনভেস্টমেন্ট করি, তাহলে আমরা বর্তমান কনজাম্পশনকে স্যাক্রিফাইস করছি। বর্তমানে টাকাটা ভোগ না করে আমি ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি। তাহলে এই যে আমি স্যাক্রিফাইস করলাম, এই স্যাক্রিফাইসের জন্যও কিন্তু আমাকে বেশি মূল্য দিতে হবে। তার মানে অর্থের মূল্যের পরিবর্তন হয়ে যাবে। ভবিষ্যৎ মূল্য সবসময় বেশি হবে, বর্তমান মূল্য সবসময় কম হবে। পরেরটা হচ্ছে রিস্ক, ঝুঁকি। আমরা জানি ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত। এখন এই অনিশ্চিত জিনিসটা যেহেতু আমি রিসিভ করছি অ্যাজ এ ইনভেস্টর, তাহলে এই ঝুঁকি গ্রহণ করার জন্য আমাকে আরো বেশি পরিমাণ অর্থ পেতে হবে। তাহলে ভবিষ্যতের মূল্য সবসময় বেশি হবে। মোটামুটি আরো বিভিন্ন সাব কারণ থাকতে পারে, আমরা মোটা দাগে ৩ টে কারণ বললাম। এইসব কারণগুলোর জন্যই মূলত অর্থের মূল্যের পরিবর্তন হয়। প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু পরিবর্তন হয়ে যায়। আমরা পরবর্তী সামনের দিকে যাই। এখানে নগদ প্রবাহের মৌলিক ধরনসমূহ দেওয়া আছে। আসলে ম্যাথ করার জন্য বেসিক যে টপিকসগুলো জানতে হবে, আমি সংক্ষেপে সেই টপিকসগুলো এখানে আনার চেষ্টা করেছি। ডিটেলসে হয়তো আমাদের একটা টিউটোরিয়ালে সম্ভব না, আমরা চেষ্টা করব ধাপে ধাপে টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য। তো এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ সলভ করার জন্য প্রথমে যে জিনিসটা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তা হচ্ছে নগদ প্রবাহের ধরন, টাইপস অফ ক্যাশ ফ্লো। এখানে আমরা দেখিয়েছি নগদ প্রবাহকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারবো: এককালীন, মিশ্র এবং বার্ষিক বৃদ্ধি। আমি সংক্ষেপে ডেফিনিশন বলছি। একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট পিরিয়ডে শুধুমাত্র একবার নগদ আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহ হলে তাহলে সেটাকে আমরা এককালীন নগদ প্রবাহ অথবা সিঙ্গেল ক্যাশ ফ্লো বলছি, সিঙ্গেল ক্যাশ স্ট্রিম বলছি। একটা নির্দিষ্ট সময়ে যদি শুধুমাত্র একবার আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহ হয়। যেমন এখানে এই এক্সাম্পলে আমরা নির্দিষ্ট এখানে কয়টা বছরের তথ্য দেওয়া আছে? ৪ বছরের তথ্য দেওয়া আছে। তাহলে ৪ বছরের মধ্যে অর্থ শুধুমাত্র আমি যদি এটাকে আরেকটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমি কোথাও বিনিয়োগ করলে আগামী ৪ বছর পরে আফটার 4 ইয়ার্স আমি ১ লক্ষ টাকা পাবো। তাহলে আমার এই নির্দিষ্ট পিরিয়ড 4 ইয়ার্স, এই ৪ বছরের মধ্যে টাকা আমি কয়বার পাবো? একবার পাবো। তাহলে এটা হয়ে যাচ্ছে এখন এককালীন নগদ প্রবাহ। এর পরেরটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। এটা ডেফিনেশন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যদি একের অধিকবার অর্থ পাওয়া হয় এবং টাকার পরিমাণটা যদি অসমান হয় তাহলে সেটার নাম হচ্ছে মিশ্র নগদ প্রবাহ
অথবা মিক্সড ক্যাশ স্ট্রিম। এখানে নির্দিষ্ট সময় সেম আমরা যদি 4 বছর চিন্তা করি, 4 বছরে আমি ১ এর অধিকবার টাকা পাচ্ছি। আমি ধরে নিচ্ছি আমি কোথাও বিনিয়োগ করেছি, ১ এর অধিকবার টাকা পাওয়া গেলে এবং টাকার পরিমাণগুলো এখানে দেওয়া আছে অসমান। তাহলে এটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। এরপর হচ্ছে অ্যানুইটি অথবা বার্ষিক বৃত্তি। একটা নির্দিষ্ট সময়ে যদি ১ এর অধিকবার টাকা গ্রহণ করা হয় অথবা টাকা প্রদান করা হয় এবং টাকার পরিমাণটা যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলছি অ্যানুইটি অথবা বার্ষিক বৃত্তি। এখানে একটা জিনিস লক্ষণীয়, ৩টা নগদ প্রবাহের জন্যই কিন্তু নির্দিষ্ট বছর সমান। এখানে আমরা ৪ বছরের তথ্য দিয়েছি, ৪ বছর টোটাল টাকার পরিমাণ কিন্তু সমান। এককালীনের জন্য ১ লক্ষ টাকা, মিশ্র যদি টোটাল আমরা যোগফলটা যোগ করি তাহলে ১ লক্ষ টাকা পাবো। সেম ভাবে বার্ষিক বৃত্তির জন্যও কিন্তু ১ লক্ষ টাকা। তাহলে আমরা টাকার পরিমাণ দিয়ে আসলে আলাদা করছি না, আমরা আলাদা করছি নির্দিষ্ট পিরিয়ডে টাকাটা কতবার দেওয়া হচ্ছে এবং টাকাটা সমান এবং অসমান কিনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ করার জন্য প্রথমে আমাদেরকে ট্রেস আউট করতে হবে, প্রথমে চিহ্নিত করতে হবে যে এটা কোন ধরনের নগদ প্রবাহের অঙ্ক। এরপরে আমরা সূত্রগুলো একটু দেখি। এই চ্যাপ্টার আসলে আরো কয়েকটা সূত্র আছে, আমরা বেসিক সূত্রগুলো এখানে দেখিয়েছি। পরবর্তী স্লাইডে, পরবর্তী টিউটোরিয়ালে আমরা হয়তো আর একটু ডিটেলস দেখাবো। তো আমরা যদি বলি এখানে এই চ্যাপ্টারের বেসিক সূত্র কিন্তু এই 6টা। এই 6টা সূত্র, এককালীনের জন্য 2টো সূত্র, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য। সেমভাবে মিশ্র 2টো সূত্র আছে এবং অ্যানুইটি অথবা বার্ষিক বৃত্তিও 2টো সূত্র আছে। আমরা যদি সূত্রগুলো একটু করে দেখি, তাহলে এখানে এককালীন নগদ প্রবাহ যদি পিভি বের করতে চাই, এফবি ডিভাইডেড বাই 1+IN। এখানে আমরা জানি এফবি সমান ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, যেটা প্রশ্নে দেয়া থাকবে, আই সমান সুদের হার এবং এন সমান বছর। সেম ভাবে আমরা এককালীন নগদ প্রবাহের যদি ফিউচার ভ্যালু বের করতে চাই, তাহলে এখানে দেওয়া আছে পিভি ইন্টু 1+I⁴n। আমরা যদি একটু খেয়াল করি, এটা আসলে এই 2টো সূত্র একটা সূত্র থেকে এসেছে। একটা সূত্র এক্সট্রা, যেমন প্রথম সূত্র থেকে কিন্তু আমরা এফবির মানটা বের করতে পারবো। এফবি যদি আমরা বাম পাশে নিয়ে আসি, ইন্টারচেঞ্জ করলে আমাদের এই সূত্রটা আসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় যে মিশ্র নগদ প্রবাহ, এখানে যে পিভিটা ক্যালকুলেশন করা হয়েছে, পিভি সূত্রটা যে দেওয়া হয়েছে, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে এককালীন নগদ প্রবাহের একটা সামেশন, তাই না? মূল সূত্র কিন্তু সেম, এফবি ডিভাইডেড বাই 1+IN। এখানেও কিন্তু এফবি ডিভাইডেড বাই 1+IN, শুধুমাত্র একটা সামেশন আছে। তাহলে এককালীন নগদ প্রবাহকে যোগ করে করে কিন্তু আমরা মিশ্র নগদ প্রবাহ বের করি, মিশ্র নগদ প্রবাহের ফিগার বের করি। এরপরে হচ্ছে সেম ভাবে ফিউচার ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ভিন্নতা আছে, এখানে হচ্ছে n-t। আমরা যদি এই 6টা সূত্র দিকে তাকাই, তাহলে টি আমরা কোথাও দেখব না, সবগুলোতে আমরা শুধু n দেখিয়েছি, এখানে আমরা টি দেখিয়েছি। এটির ব্যাখ্যাটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা বিস্তারিত জানব। এরপরে হচ্ছে বার্ষিক বৃত্তি, এখানে অ্যানুইটির এ দেওয়া আছে, এই সমান কিস্তির পরিমাণ, ইনস্টলমেন্ট, ঠিক আছে, এই সমান কিস্তির পরিমাণ। আর বাকি ফ্যাক্টরগুলো আমাদের জানা আছে, আই সমান সুদের হার, এন সমান এখানে বছর। সেম ভাবে আমরা যদি বার্ষিক বৃত্তির পিবি এফবি ফিউচার ভ্যালু বের করতে চাই, তাহলে এখানে আমাদের এ আছে, এই সেম ভাবে এ হচ্ছে কিস্তির পরিমাণ, এন হচ্ছে বছর, আই সমান সুদের হার। তাহলে আমরা সূত্রগুলো দেখলাম। এখন ম্যাথ করার সময় প্রথমে আমরা দেখব এই অঙ্কটি কোন ধরনের নগদ প্রবাহের প্রবলেম, ঠিক আছে। দ্বিতীয়, তাহলে আমরা দেখব এখানে আমি কি পিবি বের করব নাকি এফবি বের করব। এরপরে আমরা চিন্তা করব যে কোন সূত্রটি আমি ব্যবহার করব। আশা করছি তোমরা বুঝেছো। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমি একটি ম্যাথ দিয়েছি, তোমরা একটু করে খেয়াল করো। মিস্টার মাহবুব 5 বছর পরে একটি গাড়ি কিনতে চান, ঠিক আছে। সেই সময় ওই গাড়িটির মূল্য হবে 10 লক্ষ টাকা। ওই গাড়িটি কিনতে হলে তাকে 12% সুদের হারে টাকা সঞ্চয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি এটা কোন ধরনের নগদ প্রবাহের ঘটনা। এখানে নির্দিষ্ট সময় কত বছর দেওয়া আছে, 5 বছর।
5 বছরের মধ্যে সে গাড়ি কিনবে, 5 বছর পরে টাকা কয়বার জমা করবে? তাহলে আমরা যদি এখান থেকে প্রশ্নটা করি, এই 5 বছর পরে যে গাড়ি কিনতে চায়, আজকে সে কিছু টাকা জমা করবে, টাকাটা কয়বার জমা করবে? যদি একবার জমা করে তাহলে এককালীন নগদ প্রবাহ। যদি একের অধিকবার জমা করে এবং টাকার পরিমাণটা যদি সমান হয় তাহলে সেটা হয়ে যাবে বার্ষিক বৃত্তি। আর একটা যদি একের অধিকবার 5 বছরের মধ্যে যদি একের অধিকবার টাকাটা জমা করে এবং প্রত্যেকবার টাকার পরিমাণ যদি সমান না হয় তাহলে সেটা হবে মিশ্র নগদ প্রবাহ। তাহলে আমরা অঙ্ক থেকে বুঝতে পারছি এটা হচ্ছে এককালীন নগদ প্রবাহের সমস্যা। এখানে টাকাটা একবার জমা করবে গাড়ি কেনার জন্য। তার 10 লক্ষ টাকা দরকার 5 বছর পরে। তাহলে এখন এখানে আমরা এরপর প্রথমটা আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে ট্রেস আউট করতে হবে কোন ধরনের নগদ প্রবাহের সমস্যা। তাহলে আমরা বুঝতে পারলাম এটা এককালীন নগদ প্রবাহ। এরপর আমরা দেখব আমি কি পিবি বের করতে হবে নাকি এফবি বের করতে হবে, অর্থাৎ বর্তমান মূল্য বের করব নাকি ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে এখন আমরা যদি এখানে দেখি মিস্টার মাহবুবকে গাড়িটি কিনতে বর্তমানে মোট কত টাকা জমা করতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি পিবি নির্ণয় করব। এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। ঘ নম্বরে যেটা দেয়া আছে 15% সুদের হারে 4 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলে নির্ধারিত সময়ে গাড়িটি কেনা কি সম্ভব হবে? গাড়িটি কি কিনতে পারবে নির্ধারিত সময়? নির্ধারিত সময় বলতে এখানে কত বছর বোঝানো হচ্ছে? নির্ধারিত সময় বলতে এখানে বোঝানো হচ্ছে 5 বছর পর। নির্ধারিত সময় এখানে বোঝানো হচ্ছে 5 বছর পর। তাহলে এখানে এই 15% সুদের হার দেওয়া আছে। এই 4 লক্ষ টাকা কোন ভ্যালু? এই 4 লক্ষ টাকা হচ্ছে পিবি নাকি এফবি? 4 লক্ষ টাকা হচ্ছে পিবি অর্থাৎ বর্তমান মূল্য। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখব এখানে টাকা 4 লক্ষ টাকা কতবার জমা দিবে? একবার জমা দিবে। তাহলে এটা এককালীন নগদ প্রবাহ হয়ে গেছে। এককালীন নগদ প্রবাহের আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। বের করতে হবে ফিউচার ভ্যালু, অর্থাৎ 4 লক্ষ টাকা যদি আজকে জমা করে 15% যদি সুদের হার হয় তাহলে 5 বছর পরে 10 লক্ষ টাকা হবে কিনা। যদি 5 বছর পরে 10 লক্ষ টাকা হয়ে যায় তাহলে সে গাড়িটি কিনতে পারবে। যদি 5 বছর পরে 10 লক্ষ টাকা না হয় তাহলে গাড়িটি কিনতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা সলিউশন দেখি কিভাবে এই ম্যাথ সলভ করা যায়। হবে এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য। আমরা জানি এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য পিভি। পিভি সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখন মান বসিয়ে দাও। আমাদের হাতে সব তথ্য আছে। এফবি সমান প্রশ্নে দেওয়া আছে 10 লক্ষ টাকা। এরপরে 1 সূত্রের 1 প্লাস আই প্রশ্নে দেওয়া আছে 12%, 0.12 এবং এন এর মান হচ্ছে কত বছর প্রশ্নে দেওয়া আছে 5 ইয়ার্স। তাহলে এখন ক্যালকুলেশন করলেই মান বের হয়ে যাবে। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 5,67,426.86 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের যে প্রশ্নটা 15% সুদের হারে 4 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলে নির্ধারিত সময়ে গাড়িটি কেনা সম্ভব কি? তাহলে এখানে এখন আমাদেরকে এফবি নির্ণয় করতে হবে। কোন ধরনের নগদ প্রবাহের এফবি নির্ণয় করব? এককালীন নগদ প্রবাহের এফবি নির্ণয় করব। তাহলে সূত্রের মধ্যে মানটি বসিয়ে দাও। আমরা জানি এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে মান বসিয়ে দেবো। এফবি কত টাকা জমা করবে? 4 লক্ষ টাকা জমা করবে। তাহলে 1 প্লাস সুদের হার কত দেওয়া আছে প্রশ্নে? 1.5। 1 প্লাস 1.5 এবং এন এর মান কত আছে? এন যথারীতি আমাদের 5 এন এর মান। তাহলে আমরা এখানে পাচ্ছি
804,542.87। তার মানে আজকে ব্যাংকে 4 লক্ষ টাকা জমা দিলে এবং ব্যাংক যদি 15% সুদ দেয় তাহলে 5 বছর পরে এই টাকাটা পাওয়া যাবে। 5 বছর পরে 8,04,542.87 এই টাকাটা পাওয়া যাবে। তাহলে গাড়ির মূল্য হবে 10 লক্ষ টাকা। আমি 4 লক্ষ টাকা জমা দিলে 5 বছর পরে ব্যাংক থেকে পাবো 8,04,542 টাকা। তাহলে গাড়িটি কেনা কি সম্ভব হবে? তাহলে আমরা বুঝতে পেরেছি গাড়িটি কেনা সম্ভব হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। আমরা সেকেন্ড ম্যাথটি দেখছি। মিস্টার নোমানের কাছে 1 লক্ষ টাকা আছে। তিনি উক্ত অর্থ 10% সুদের হারে 5 বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। বিকল্প হিসেবে তার বন্ধু তাকে পোল্ট্রি ফার্ম দিতে বললেন, যেখান থেকে আগামী 5 বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে। মিস্টার নোমানের প্রাইম ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য বের করো। তাহলে প্রথমে আমরা দেখব কোন ধরনের নগদ প্রবাহের প্রবলেম। 1 লক্ষ টাকা আছে, এটা কোন ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। এবং এই টাকাটা কত বছরের জন্য রাখা হবে? 5 বছরের জন্য। সুদের হার হচ্ছে 10%। টাকাটা কতবার রাখা হবে? টাকাটা একবার রাখা হবে। তাহলে এককালীন নগদ প্রবাহ হচ্ছে। তাহলে মিস্টার নোমানের প্রাইম ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য বের করব। কোন ধরনের নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য বের করব? এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে আমরা প্রথমে বের করব এফবি। এফবি সমান আমরা জানি এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তাহলে এখন মানটা বসিয়ে দাও। কত টাকা জমা করবে? আজকের ভ্যালু কত? 1 লক্ষ টাকা। পিবির মান দেওয়া আছে 1 লক্ষ টাকা 1 প্লাস আই। সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 10%। তাহলে 0.10। সমস্যা হচ্ছে লিখতে। সুদের হার হচ্ছে 10% এবং কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে ক্যালকুলেশন করে ফেলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 বছর পর হবে 1,61,051 টাকা। আমরা এখানে কি করলাম? আমরা এককালীন নগদ প্রবাহের ফিউচার ভ্যালু নির্ণয় করলাম। তাহলে দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমরা দেখি। উদ্দীপকে উল্লেখিত পোল্ট্রি ফার্ম থেকে প্রাপ্ত অর্থের ভবিষ্যৎ মূল্য কত? তাহলে পোল্ট্রি ফার্মের নগদ প্রবাহের ধরনটা কেমন? 5 বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেক বছর সমানভাবে টাকা পাওয়া যাবে। প্রত্যেক বছর 30,000 টাকা করে পাওয়া যাবে। তাহলে এটা কোন ধরনের নগদ প্রবাহ হবে এখন? এটা হবে অ্যানুইটি অথবা বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি আবার 2 ধরনের আছে, আমরা সেটা পরবর্তীতে দেখব এবং সিম্পলি আমরা বার্ষিক বৃত্তি নির্ণয় করব। তো বার্ষিক বৃত্তি অ্যানুইটির বার্ষিক বৃত্তি নির্ণয় করব। প্রথমে তাহলে সূত্রটা লিখে ফেলো। আমরা জানি বি এ সমান এখানে অ্যানুইটি, বি এ সমান এ এখানে হবে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 হোল টু দি 1 প্লাস আই এন মাইনাস 1। এবার আমরা পুরোটাকে ভাগ করব আই এর দ্বারা। তাহলে এখানে কি তথ্য আছে? এখানে এই সমান কিস্তির পরিমাণ, আই সমান সুদের হার, এন সমান বছর। তাহলে এখন মানটা বসিয়ে দাও। কত টাকা করে জমা করবে? 30,000 টাকা করে জমা করবে।
এর মান হচ্ছে 30,000 টাকা। এবং এখানে 1 প্লাস আয়ের মান কত পার্সেন্ট সুদ দিবে? সুদ পাওয়া যাবে 10%, 0.10 আয়ের মান। এবং এখানে n এর মান কত? তাহলে কত বছরের জন্য? 5 বছরের জন্য। সূত্রের জন্য -1। এরপরে আমরা পুরোটাকে আবার ভাগ করব 0.10 দিয়ে। তাহলে এখন মানটা বসিয়ে দাও, ক্যালকুলেশন করে ফেলো। তাহলে আমরা এখানে পাচ্ছি 30,000 ইন্টু পুরো এই ফ্যাক্টরের মান হচ্ছে 6.1051 সমান হবে 183 1,30,153 টাকা, 1,30,153 টাকা। তাহলে পোল্ট্রি ফার্ম করলে যে টাকা পাওয়া যাবে সেটার 5 বছর পরের মূল্য হবে 1,30,153 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, আজকে এই পর্যন্তই।